নমস্কার। আজকে পড়ছি পাকদণ্ডী লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের 28 নম্বর প্রথম পর্বের 28 নম্বর পরিচ্ছেদ। 1926-27 সাল, দেশ স্বাধীন হতে তখনও 20 বছর বাকি। এখনকার ছেলেমেয়েরা পরাধীনতার গ্লানি কাকে বলে তাও জানে না, আবার স্বাধীনতা সংগ্রামের গৌরব কাকে বলে তাও জানে না। ফরেন সাবান, এসেন্স, পেন্টেলুনের কাপড় কিনে দেমাক করে বেড়ায়। আমার যখন 17-18 বছর বয়স, তখন বাঙালি ছেলে মেয়েদের কারো যদি বিদেশি কিছু থাকতো তো হয় সেগুলো ফেলে দিত, জ্বালিয়ে দিত, নয়তো লুকিয়ে রাখতো, মোট কথা গায়ে দিত না। এসব কথা আগেও বলেছি। খদ্দর সকলে না পরলেও দেশের মিলের মোটা কাপড় পরতো। বিদেশি সুতো ব্যবহার করা হয় বলে তাঁতের কাপড়ও অনেকে পরতো না। এতদিন পর্যন্ত বাইরে থেকে এইটুকুই দেখা যেত, ভিতরে ভিতরে যে আগুন জ্বলতো বাইরে থেকে তার সামান্যই বোঝা যেত। আবার উল্টো দলও ছিল, তারা বলতো এত বড় দেশ শাসন করবার ক্ষমতা আমাদের নেই, এখন স্বাধীনতা পেলেও আমরা রাখতে পারবো না, শুধু খদ্দর পরে গরম গরম বক্তৃতা করে আর পুলিশের লাঠি খেয়ে দেশ শাসন করবার ক্ষমতা গজায় না। আমার একজন নিকট আত্মীয়াকে এতদূর বলতে শুনেছিলাম যে ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে গেলে আমরাও সঙ্গে সঙ্গে চলে যাব। আমাদের বয়সী অনেকেই এমন কথা শুনলে চটে যেত, কিন্তু আজ 50 বছর পরে 30 বছর স্বাধীনতা উপভোগ করে মাঝে মাঝেই মনে হয় আজ পর্যন্ত কি আমাদের সে বুদ্ধি গজিয়েছে? আর শুধু আমরাই না, গোটা পৃথিবী শুদ্ধ সব দেশ দিনে দিনে ক্রমে নাবালকত্ব প্রাপ্ত হচ্ছে না তো? সে যাই হোক, তখনও চোখে আদর্শবাদের ঘোর লেগেছিল। ভাবতাম একবার দেশটা স্বাধীন হলেই সকলের সব দুঃখ দূর হয়ে যাবে। এসব বিষয়ে আমাদের সেই ভাইপো অশোক, যাকে মা বাবা মানুষ করেছিলেন, সে আমাদের মস্ত সহায় ছিল। খদ্দরের জামায় ফুল তোলা হবে, তাকে দিয়ে রং মিলিয়ে সুতো কিনতে বলা হলো। সে বলে বসলো ওই সব এমব্রয়ডারি সুতো বিদেশ থেকে আসে, ও আমি কিনতে পারবো না। কি মুশকিল! তাকে যত বলা হয় এগুলো ইংল্যান্ডের জিনিস নয়, এসব ফ্রান্স থেকে আসে, অশোক ততই বলে ওই একই হলো, সব সাহেবই একরকম। এই বলে ম্যারম্যারে রঙের দিশি সুতো কোত্থেকে এনে দিল। তা সে ছুঁচে পরিয়ে ফোঁড় তুলতে গেলে সুতো ফেঁসে যায়। অশোক কিছুতেই বিদেশি সুতো আনবে না, তো তাতে নাকি খদ্দরের অপমান হয়। সেই সময় মুগার আর গরদের এমব্রয়ডারি সুতো ওঠাতে সমস্যা ভঞ্জন হলো। তবে মজার ব্যাপারও হতো। ভারী গুণী এক বাঙালি মেয়ে, আইসিএসের কন্যা, বিলেত থেকে পাস টাস করে দেশে ফিরে খদ্দর পরা ধরল, কংগ্রেসের সভায় বক্তৃতা দিতে শুরু করলো। একজন আইসিএস পাত্রের সঙ্গে তার বিয়েও স্থির হলো। অশোক আইসিএসদের যেমন ঘৃণা করত, বলতো সাহেবদের শেয়াল, খদ্দরধারীদের তেমনই ভক্তি করত। এবার সে দোটানায় পড়ে গেল। তার উপর কে যেন বলে গেল ওই বিয়েতে দিশিমতে অনুষ্ঠান ছাড়াও একদিন আগে কি পরে ফ্যাশনেবল বন্ধুদের জন্য তাদের মধ্যে প্রচুর সাহেব থাকবে, ককটেল পার্টির ব্যবস্থা করেছে। বলা বাহুল্য তাতে বিলিতি পানীয় পরিবেশন করা হবে। অবশ্যই ইচ্ছে থাকলেও দিশি কড়া পানীয় দিতে পারতো না, কারণ তাড়ি আর ধেনো ইত্যাদি ছাড়া দিশি মদ পাওয়াও যেত না। অশোক তখন এই রকম খদ্দরধারী ককটেল আমোদীদের প্রতি তিক্ত শ্লেষবাক্য প্রয়োগ করতে লাগলো। আমিও যে একটু হকচকিয়ে যাইনি তা নয়, পরে এরকম বহু তথাকথিত দেশকর্মীদের মধ্যে ওই অসঙ্গতি লক্ষ্য করেছিলাম। কিন্তু সত্যের খাতিরে কথা বলতে বাধ্য হলাম যে ওই দুটি মানুষ, ওই মহিলা ও তার আইসিএস স্বামী, সারা জীবন অক্লান্তভাবে ব্যক্তিগত বিলাসিতা ত্যাগ করে দেশের জন্য কাজ করে করে বুড়ো হয়ে গেছেন। দেশ সেবা আসলে ককটেল পার্টির চাইতে অনেক বড় জিনিস। ততদিনে বিএ ক্লাস শুরু হয়ে গেছে, ইংরেজিতে অনার্স নিয়েছি, নইলে বাংলা লিখব কী করে, আর অঙ্ক ইকোনমিক্স নিয়েছি। ফাঁকি দিয়ে নম্বর তুলব ভেবেছিলাম, কিন্তু আবার সেই ফাঁদে পড়ে গেলাম। অঙ্ক দেখলে আর না কষে থাকতে পারতাম না। 6টা বইয়ের সব অঙ্ক কষেছিলাম। অবশ্যই তার জন্য প্রায় দাদার দ্বারস্থ হতে হয়েছিল। এই একটা রহস্যের আজ পর্যন্ত মীমাংসা করতে পারলাম না। যখন কাল্পনিক সংখ্যার পর্যায়ে উঠলাম, অ্যাস্ট্রোনমি পড়তে গিয়ে অসীমের মোকাবিলা করতে হলো, তখন কেবলই মনে হতো এইবার সৃষ্টির রহস্য বুঝিয়ে আমার হাতের মুঠোর মধ্যে ধরা দেবে, কিন্তু কেবলই সে আমার উৎসুক মুঠি এড়িয়ে যেত। দিদিকে ব্যাপারটা বলবার চেষ্টা করতেই সে অবাক হয়ে বলল, দূর, তা কেন?
রইল ওই পর্যন্ত। ভালো নম্বর পেয়ে বিএ পাশ করবার পর আর একবারও অ্যাস্ট্রোনমির বই খুলিনি। ইকোনমিক্স ছিল অন্য ব্যাপার। আধবুড়ি মেম মিস রাইট আমাদের পলিটিক্যাল ফিলোসফি পড়াতেন, তখনও এটি একটা আলাদা বিষয় হয়নি, বেজায় ভালো লাগতো। আর জেনারেল ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমিক্স পড়াতেন জ্যোতিষচন্দ্র ঘটক। তিনি ছিলেন সুলেখক সতীশচন্দ্র ঘটকের ছোট ভাই, কালো, মোটা, হিঁড়ে গলা, বদরসিক, ডাবল এমএ, ভারী বিদ্বান কিন্তু বদরসিক। মাঝে মাঝে ওর তৃতীয় বার্ষিক শ্রেণীর সংস্কৃত ছাত্রীরা মূল সংস্কৃত শ্লোকের ওর অপ্রচ্ছন্ন ব্যাখ্যানা শুনে মুখটুক লাল করে বলতো, জলের মতো করে বুঝিয়ে দিলেন বটে, কিন্তু ভাই লোকটা ভারী অসভ্য। তবে ইকোনমিক্স ক্লাসে সেসবের সুযোগ ছিল না। প্রথম দিনই ইকোনমিক্সের বিষয়বস্তুর ব্যাখ্যা করে বললেন যে অ্যাডাম স্মিথের মতে ইকোনমিক্স হলো প্রাত্যহিক কাজকর্মে রত মানুষের অনুশীলন, আর ওই প্রাত্যহিক কাজকর্মটি হলো নাকি বেচা কেনা, সস্তায় কিনে বেশি দামে বেচা। শুনে আমি আর আমার সহপাঠী বন্ধু লিলি সেন রেগে টং। দুজনেই ইংরেজি সাহিত্যের ছাত্রী, এসব কথা মানব কেন? তৃতীয় ছাত্রী হলেন মিস ল্যাজারাস বলে একজন দক্ষিণ ভারতীয় মহিলা, আমাদের চাইতে অনেক বড়, অনেক বছর স্কুলে পড়িয়ে টাকা জমিয়ে চাকরির উন্নতিকল্পে বিয়ে পড়তে এসেছেন। কারোর সঙ্গে মিশতেন না, তবে আমি চেষ্টা চরিত্রের করে ভাব করে ফেললাম। ওকে লেজু বলে ডাকতাম। লিলি বলেছিল রেগে যাবেন, কিন্তু লেজু দেখলাম খুশি হলেন। চমৎকার মানুষ, পাশ করে আর যোগাযোগ রাখিনি বলে দুঃখ হয়। সে যাই হোক, সপ্তাহে 5 দিন কলেজ বসতো, শনি রবি বন্ধ থাকতো। ওই 5 দিনের মধ্যে 3 দিন ইকোনমিক্স লেকচার থাকতো, একদিন অধীত বিষয় নিয়ে লিখতে হতো। প্রশ্ন আগেই বলা থাকতো, তৈরি করে এসে ক্লাসে বসে লিখতে হতো। তাতে ABCD নাম্বার দেওয়া হতো। লেজু প্রশ্ন নিয়ে লাইব্রেরিতে গিয়ে খেটে খুঁটে উত্তর তৈরি করে সেটি শিখে নিতেন। লিলি আর আমি পাঠ্যপুস্তকে যেটুকু বস্তু পেতাম সেটি শিখে সাজিয়ে গুছিয়ে তার থেকে ডালপালা বের করে ফলাও করে লিখতাম। মিস্টার ঘটক আমাদের সর্বদা A দিতেন আর লেজুকে B দিতেন। লেজু বড় দুঃখ পেতেন। তাছাড়া ন্যায় অন্যায় বলেও তো একটা কথা আছে। শেষটা আর থাকতে না পেরে ক্লাসের মধ্যেই প্রতিবাদ জানাতে বাধ্য হলেন। উঠে মুখ লাল করে নরম গলায় বললেন, আপনি সর্বদা আমাকে B দেন আর ওদের A দেন, অথচ আমি কত খেটে বিষয়টা তৈরি করি, আর ওরা দেন ও নাথিং। মিস্টার ঘটক একগাল হেসে বললেন, ইয়েস, বাট দে রাইট দ্যাট নাথিং ইন সাচ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। শুনে আমরা হাসবো না কাঁদবো ভেবে পেলাম না, আর লেজু একেবারে বলবার মতো কিচ্ছু ভেবে পেলেন না। অবশ্যই ফাইনাল পরীক্ষায় নিশ্চয়ই আমাদের চাইতে অনেক বেশি নম্বর পেয়ে এইসব ক্ষোভের ক্ষতিপূরণ পেয়েছিলেন। পুজোর পর কলেজের বার্ষিক উৎসব হতো, বক্তৃতা, ভোজ, নাটক। আমরা তেল দিয়ে কাঠকয়লা দিয়ে গোঁপ টোপ এঁকে কেউ কেউ পুরুষ সাজতাম, চমৎকার দেখাতো। মালকোঁচা দিয়ে বেনারসি শাড়ি পরতাম, মাথায় কার্ডবোর্ডের ওপর সোনালি কাগজ সেঁটে শিরস্ত্রাণ বানাতাম, কাঠের তলোয়ার হাতে নিয়ে সে এক ভয়াবহ কাণ্ড করে তুলতাম। তবে সেই তেল কাঠকয়লার গোঁফের দাগ তুলতে 1 মাস লাগতো, সে তো আগেও বলেছি। নাটক হতো সর্বদা দ্বিজেন্দ্রলালের। সেই সময় লক্ষ্য করেছিলাম একমাত্র সীতার সংলাপ আগাগোড়া কাব্যে। সে সময় ডায়োসেশন কলেজের সব মেয়েদের নখাগ্রে থাকতেন দ্বিজেন্দ্রলাল, সেও তো কম লাভ নয়। সে বছরও শাহজাহান মঞ্চস্থ করা হবে বলে মহড়া আরম্ভ হয়েছিল। এমন সময় দিদির আমার দুজনারই পা ফুলতে শুরু করলো। তখন কলকাতায় সংক্রামকভাবে বেরি হচ্ছিল, আসলে বেরি নয়, ও রোগকে বলে এপিডেমিক ড্রপসি। তাই সেই হলো, বহু লোক মরেও গেল। এমনি কোনো লক্ষণ নেই, শুধু অল্প অল্প পা ফোলা, তারপর যখন তখন হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে ঝপাঝপ কত লোকে যে মরল তার ঠিক নেই। ডাক্তাররা হকচকিয়ে গেলেন। এই ধরনের মহামারীর কোনো অভিজ্ঞতা ছিল না তাঁদের। কেউ বলল সর্ষের তেল খেলে হয়, কেউ বলল চাল খেলে হয়। প্রথমে এক বাড়ির সকলের, তারপর গোটা পাড়ার। আমাদের বাড়িতেও ডাক্তার এলেন, চিত্তরঞ্জন দাশের আত্মীয় খগেন ঘোষ। পরীক্ষা করে বললেন সেজভাই, অমিয়র আর অশোকের ছাড়া সকলের বেরি, এক্ষুনি কলকাতার বাইরে চলে যেতে হবে দীর্ঘকালের জন্য। সর্ষের তেল বন্ধ, ভাত বন্ধ। যেই এই নিয়ম মেনে চলছে সেই নাকি 7 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। মনে হয় না একজন লোকের কাছ থেকে আরেকজনের
রোগ সংক্রমণ হয়। এ নিশ্চয়ই খাওয়া দাওয়া থাকার ব্যাপার। তাই স্থির হলো আমি থাকবো বাবার আপিসের আমাদের সেই প্রফুল্ল কাকাবাবুর কাছে, অশোক থাকবে সুন্দর জ্যাঠামশাইয়ের বাড়ি। বাড়ির ওপরতলায় তালাচাবি দেওয়া হবে, একতলায় দুজন চাকর থাকবে। রাঁধবার লোকেরও পা ফুলেছে, সে আমাদের সঙ্গে চেঞ্জে যাবে। কিন্তু যাওয়া হবে কোথায়? ঠিক হলো যাব গিরিডিতে। সেখানকার হাওয়া গায়ে লাগলেই রোগ পালায়, কুয়োর জল খেলেই বেজায় খিদে হয়, 1 টাকায় 10টা মুরগি পাওয়া যায়। সেখানে গেলে মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে। এই ধরনের সব কথা গগন দাদামশাই বাবাকে বলেছিলেন। তার বাড়ি আছে গিরিডিতে, সে বাড়ি যেন বাবা নিজের বাড়ি মনে করেন। এই বলে এক গোছা চাবি বাবার হাতে তুলে দিলেন। বাবা অবাক হয়ে বলেছিলেন, মামা, অনেকে কিন্তু এরোগ্য ভয় পায়, বলে ছোঁয়াচে। গগন দাদামশাই কথাটা হেসে উড়িয়ে দিয়েছিলেন, তাই না আরও কিছু, সর্ষের তেল খেলে হয়। তোরা ওখানে থাকবে, শীত পড়লে গিন্নি আর আমিও যাব, একটা ঘর বন্ধ থাকে, তোদের অসুবিধা হবে না তো? এই রকম মানুষ ছিলেন অমল হোমের বাবা গগনচন্দ্র হোম এবং তাঁর স্ত্রী। তাঁদের হৃদয় এবং বাড়ির দরজা অনাত্মীয়ের জন্য খোলা থাকতো। অবশ্যই গগন দাদামশাই নিজেকে এক মুহূর্তের জন্য অনাত্মীয় ভাবতেন না। এর আগেও বলেছি, মৃত্যুকালে বাবাকে আর ছোট জ্যাঠামশাইকে তার জন্য হবিষ্যি করতে বলে গেছিলেন এবং বাবারা তাই করেছিলেন। বারগান্ডায় তাঁদের বাড়িটি চোখের সামনে ভাসে। সামনে বারান্দা, পেছনে বাঁধানো উঠোন, পাঁচিল দিয়ে ঘেরা, ছিঁচকে চোরের ভয়। বড় গরিব ছিল ওখানকার লোক। আতা গাছ, পেয়ারা গাছ, খড়খড়ে শুকনো, কিন্তু কেমন একটা হাসি খুশি ভাব। ঘিয়ে আর তিলের তেলে রান্না হতো, তাতে কোনো অসুবিধা হতো না। অসুবিধা হতো ভাতের বদলে আটার রুটি খেতে হতো বলে, বেজায় খারাপ লাগতো। অন্য জিনিস যা হয় তাতেই আমি খুশি থাকতাম, কিন্তু দুপুরে একটু ঝোল ভাত না হলেই নয়। নিরামিষ ঝোলেও আপত্তি নেই, তার সঙ্গে 4টি আতপ চালের ভাত চাই, আর সেই জিনিসটিই বন্ধ। তবে মিষ্টিওয়ালা আসতো ক্ষীরের পুর দেওয়া রসগোল্লা আর বড় বড় প্যাঁড়া নিয়ে। কিন্তু ভাতের দুঃখ না যাওয়া পর্যন্ত কোনো সুখকেই সুখ মনে হতো না। সুখের বিষয় 10 দিন বাদে ঢেঁকি ছাটা চালের ভাত খাবার অনুমতি পাওয়া গেল। লাল লাল, একটু মোটা, একটু কর্কশ ঢেঁকি ছাটা চালের ভাত। স্বাদের আর পুষ্টির দিক দিয়ে তার তুলনা হয় না। খেতাম হয়তো 1 ছটাক, কিন্তু তাতেই সারাদিনের মেজাজ গেল বদলে। সেকালে সাঁওতাল পরগনার এইসব জায়গার কত আদর ছিল। কি সুন্দর জায়গা, চারদিকে শালবন, ছোট ছোট টিলা, উশ্রী নদী, ফলের বাগান, ঠান্ডা শুকনো হাওয়া। তবে গরমের সময় নাকি বেজায় গরম। দূরে দূরে অভ্রের খনি, কয়লার খনি, মোটর রাস্তা ছিল, বন্ধুবান্ধবদের যাওয়া আসা ছিল। বারগান্ডাকে একটা ব্রাহ্ম পাড়া বলা যেত। ও বাড়ির সামনে বুলাদার জ্যাঠামশাই সুবোধচন্দ্র মহালানবিশের বাড়ি, আর এদিকে প্রখ্যাত শিশু সাহিত্যিক যোগীন সরকারের বাড়ি। তার আকার আবার গোল, নামও গোলকুঠি কি ওই ধরনের কিছু। ছুটিতে বারগান্ডা গমগম করত। আমরা যখন গেছিলাম তখন বেশি লোক ছিল না। তবে অনতি দূরে মাকাটপুরে আমাদের সোনা পিসিমার বাড়ি রোজ ভিলা। তার একটা বড় বৈশিষ্ট্য যে একটিও গোলাপ গাছ ছিল না। গোলাপ গাছ না থাকলেও পিসিমা ছিলেন, ছোট ছেলেমেয়েরা কয়েকজন ছিল, আর ছিল মুকুলদা এবং তার মোটর সাইকেল। মুকুলদার কথা আগেও বলেছি। আজ পর্যন্ত সবাই মুকুল বসুকে চেনে। 77 বছর বয়সেও সে সিনেমার ছবি তোলার কাজে অক্লান্তভাবে খেটে যাচ্ছে। ছবি তোলার রাজা সে, মজারও বটে। এক ঘর রুগ্ন ভাই বোনকে নিয়ে জাঁকিয়ে বসত। ওদের বাড়িতে একটা মস্ত কামরাঙা গাছ ছিল, তাতে ফল পেকে মিষ্টি রসে টইটুম্বুর হয়েছিল। অথচ পিসিমা বলতেন কামরাঙা খেলে জ্বর হয়। ওদের ও জিনিস খাওয়া বারণ ছিল, কিন্তু আমাদের তো আর বারণ ছিল না। রাশি রাশি কামরাঙা বাড়ি নিয়ে আসা হতো। তার ওপর মুকুলদা বলল, আশা করি তোরা তোদের পাড়ার মুকুন্দ ডাক্তারকে ডাকছিস না? কেন ডাকবো না কেন? মানে বিশেষ কিছু না, উনি একটু পাগল হয়ে গেছেন কি না। সেদিন দূর থেকে ওর স্ত্রীকে দেখেন তাঁর কোলের ছেলেটার মুন্ড ধরে বাপ তাকে 1 কলসি সর্ষের তেলে নামাচ্ছেন। ও কি করছো, ও কি করছো বলে ছুটে যেতেই মুকুন্দ ডাক্তার স্ত্রীকে এক হাতে সরিয়ে দিয়ে বললেন, থাক, আচার হোক, ওকে না ডাকাই ভালো। তাছাড়া দ্বিজেনবাবুর স্ত্রীকে হঠাৎ কামড়েও দিয়েছেন। ওর গল্পের কতখানি বিশ্বাসযোগ্য ভেবে পেতাম না, কিন্তু মানুষকে সুখী করার ক্ষমতা ওর ছিল। স্রেফ স্নেহ দিয়ে আমাদের বশ করে রেখেছিল। আমি একটু ভালো হলে ওর মোটর সাইকেলের সাইড কারে আমাকে চাপিয়ে পচম্বা
ইত্যাদি জায়গায় ঘুরিয়ে আনতো। বলতো একদিন উশ্রী ফলস দেখাবে, সে আর হয়ে ওঠেনি, সে আমার অদেখাই রইল। আমাদের একজন জল তোলার লোক ছিল, তার 2 বউ ছিল, দুজনকেই ও ভয় পেত। এদিকে আমার ছোট ভাই বোনকে খুব তাড়া দিত। একদিন নিচু হয়ে কুয়ো থেকে জল তুলছে, এমন সময় ছোট বউ ছুটে এসে এক হাত কাচের চুড়ি ওর পিঠে ভাঙলো, পিঠ রক্তারক্তি। তারপর আবার ঝড়ের মতো ছুটে চলে গেল। মা বললেন, কি ব্যাপার? ঝগড়ু বলল, বড় বউকে হাট থেকে চুড়ি কিনে দিয়েছি কিনা? বলেছি এ হাটে ওকেও দেব, তা কে শোনে? মা বললেন, দুজনায় ঝগড়া বুঝি? ঝগড়ু বলল, তাহলে তো ভালোই হতো মা, দুজনায় বড্ড বেশি ভাব, একসঙ্গে জোট করে আমাকে জ্বালায়। ও দুটোকে আপনি যাবার সময় কলকাতায় নিয়ে যান। কীরকম হাতের জোর দেখছেন তো, পিঠটায় আর কিছু রাখেনি। এ গল্পের শেষ হলো যেদিন আমরা সত্যি সত্যি সেরে উঠে কলকাতায় ফিরে এলাম। ভোরবেলায় ঝগড়ুর 2 বউ মায়ের কাছে এসে কেঁদে পড়ল, মা, বুড়োকে কলকাতায় নিয়ে যান, দেখেছেন তো কেমন খাটতে পারে, ওর মাইনেটা আমাদের পাঠিয়ে দেবেন, আর ওকে কখনো ছুটি দেবেন না। সত্যি কথা বলতে কি, বড় আনন্দে কেটেছিল আমার গিরিডি প্রবাস। দেখতে দেখতে 3টে মাস কেটে গেছিল। জানুয়ারির গোড়ার দিকে বড়দিনের ছুটি ফুরোলে আমরা কলকাতায় ফিরে এলাম। এসে দেখি একতলার সামনের একটা ঘরে বড় তালা ঝুলছে, ভিতরে গড়পাড়ের বৌদিদের আসবাব বাক্স প্যাঁটরা ভরা। গড়পাড়ের বাড়ি ছেড়ে দিয়ে সেই সপ্তাহেই নানকুদা, মণিদা, বুলুদি আর মানিক আমাদের বাড়ি চলে এলো। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।